এক রহস্যময় ভালোবাসা। পর্ব 6 থেকে 10। চাঁদনী ইসলাম। আয়রা ফ্রেশ হয়ে আদিলের রুমে গিয়ে আদিলকে এসেছে। আদিলকে না পেয়ে খুঁজতে খুঁজতে চলে এসেছে অহনা শিকদারের রুমে। আয়রা শহরের মেয়েদের মতন পোশাক পরেছে, প্যান্ট আর টি শার্ট, গায়ের রং দোবদোবে ফর্সা। আয়রা আদিলকে উদ্দেশ্য করে বলল, বেবি তুমি এইখানে, আমি তোমাকে সারা ঘর খুঁজে আসলাম। আয়রা বেবি বলে সম্বোধন করায় আশরাফ শিকদারের কাশি শুরু হয়ে গেল, সাথে অহনা শিকদারেরও। ঈশান আদিলকে উদ্দেশ্য করে বলল, শুধু দলা বিড়াল না, সাথে শরম ছাড়া বেরি মানুষ। বাসর রাতের লাইন ওয়েস্ট করে হবে না তোর। আয়রা গিয়ে আদিলের পাশে বসল। চলো না বেবি, কোথাও গিয়ে ঘুরে আসি। সময় নেই আমার, ব্যস্ত আছি বলে আদিল চলে যেতে চাইলে অহনা শিকদার নিজের চোয়াল শক্ত করে বলল, বিকেলের দিকে ব্যস্ততা শেষ করে আয়রাকে নিয়ে যাও, মেয়েটাকে শহরটা ঘুরিয়ে দেখাও। আদিলের বেশ বিরক্ত লাগলো, তবুও উল্টো কিছু বলল না। চুপচাপ রুমে থেকে বেরিয়ে আসলো। এই মেয়েটা যে তার জন্য পারফেক্ট না সে ভালোভাবে বুঝতে পারছে, তবে কেন তার মম বুঝতে পারছে না। চৌধুরী বাড়ির চারপাশে ঘিরে আছে কালো স্যুট বুট পরা বডিগার্ডরা, যারা রাতে থেকে শুরু করে সারাদিন গার্ড দিচ্ছে এই বাড়ি চারপাশে। যদি চেয়ারম্যান সাহেব তার মেয়েকে নিয়ে এলাকা থেকে চলে যায় তার ভয়ে আজাদ চৌধুরী নিজে গিয়ে কলেজে নামিয়ে দিয়ে আসলেন ইরাকে। ইরাকে একা আর কোথাও যেতে দেয়া হয় না। আর মায়ে 2 দিন, তারপর হয়তো তার মেয়ের জীবনটাকে জাহান্নামে ফেলে দেয়া হবে। আজাদ চৌধুরীর মতন শক্ত মানুষটাও ভয় করে আছে। ইরাকে কলেজের সামনে নামিয়ে দিয়ে আজাদ চৌধুরী বাড়িতে ফিরে আসেন। ইরা কলেজের ভেতরে প্রবেশ করতেই দেখে জুথি ক্যাম্পাসে বসে আছে একা একা, পাশে সাজিদ নেই। হয়তো টিউশনি করাচ্ছে, তাই আসতে লেট হবে। ইরা গিয়ে জুথির পাশে বসল। জুথি ইরাকে দেখে বেশ খুশি হয়ে ইরার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, খুব মিস করেছি তোকে। আর কলেজে আসাটা মিস করবি না? ইরা সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে। ইরা সাজিদের কথা জিজ্ঞেস করলে জুথি জানায় আসেনি। কালকের ঘটে যাওয়া সবটাই জুথি লুকিয়ে ফেলে। জুথির মনে হলো সাজিদের ভালো লাগা থাকলে বরং সাজিদ প্রকাশ করুক। ইরা কিছুটা অসহায় সুরে বলে, আগামী শুক্রবার আমার এনগেজমেন্ট, তুই অবশ্যই আসবি। জুথির মাথায় বাজ পড়ার মতন অবাক হয়, এই মেয়ে কি বলে এসব? মানে? হ্যাঁ। ছেলেকে? জানি না। জুথি ইরার কপালে হাত দিয়ে চেক করে শরীরে এখন ও জ্বর আছে কিনা। কিন্তু শরীরে তো জ্বর নেই, তাহলে কি বলছে এসব পাগলের মতন? জুথি আরেকটু কাছে গিয়ে বলল, ইরা তুই কি অসুস্থ? তোকে দেখতে এমন লাগছে কেন? ইরা চোখের কোণে পানি এক হাত দিয়ে মুছতে বলে, না আমি ঠিক আছি। আনন্দেল তো বলেছিল এত আগে কোনোভাবে তোকে বিয়ে দিবে না। আজকে হঠাৎ করে এই ডিসিশন কেন? আব্বু এখনো চাই না এঙ্গেজমেন্ট হোক, কিন্তু আমি চাই। মানে এইটাই যে লোকটাকে আমি চিনি না, জানি না, দেখনি পর্যন্ত তাকে কখনো কোনোদিন। সে কিভাবে আমাকে ছাড়া আমার বিয়ে ঠিক করে ফেলে একা একা? আমার বাড়ি ভয়ে এসে আবার হুমকিও দিয়ে গেছে, স্বেচ্ছায় রাজি না হলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। তাহলে আমারও দেখতে হবে না সে কেমন সুপুরুষ। জুথি বেশ অবাক হয় ইরার সাথে ঘটে যাওয়া এই বিষয়টা নিয়ে। সে এই মুহূর্তে ইরাকে টেনশন না দিয়ে বরং সাহস যোগায়। তুই ঠিক বলেছিস ইরা, সে চাইলে রিলেশনের প্রপোজাল দিতে পারত, কিন্তু তা না করে ডিরেক্টর বিয়ের প্রপোজাল দিয়ে দিল। হয়তো এক বলেই 6 হাতিয়ে নেয়ার ধান্দা। ইরা বেশ কৌতূহল হয়ে জুথি শান্তভাবে ইরাকে বুঝায়, এখনও জিজ্ঞেস করছিস? তুই দেখতে যথেষ্ট সুন্দরী, সাহসী, ভালো একটা পরিবারের মেয়ে, তোকে পাওয়া 7 কপালের ভাগ্য। তাই হয়তো ছেলেটা ভয়ের আশঙ্কা করেছিল রিলেশন এর প্রপোজাল রাখলে তুই 100% না বলে দিতি, তাই ডিরেক্ট বিয়ের অফার করলো, তাও আবার ব্ল্যাকমেইল করে। হয়তো মাফিয়া কারোর হাতে পড়েছিস। আয়রা বিদেশিদের মতন শর্ট ড্রেস পরছে, শরীরের বেশ কিছু জায়গায় উন্মুক্ত, শর্ট হেয়ার, দোবদোবে ফর্সা মুখ। দেখতে বেমানান লাগছে না ভালো লাগছে। তবে বাংলাদেশের মানুষ এইগুলোকে চয়েস করে না, বরং বিভিন্ন গালি গালাজ করে সম্বোধন করেন। আদিল বিছানায় গায়ে দিয়ে শুয়ে আছে, আজকাল খুব বেশি কাজের চাপ নেই। অফিস বেশিরভাগ কাজ সামলাতে হয়। অহনা শিকদারকে আদিল মাঝে মাঝে যায়, বেবি আসবো। এসেই তো পড়েছে। আর এক কর, আসলে আমার উপরে এসে পড়বে, আর আসার দরকার নেই, দূরে থাকো। আয়রার বেশ রাগ হলো আদিলের এমন শক্ত কথায়। আয়রা গায়ে না মেখে বলল, চলো বের হয়। আদিল বেশ রেগে গিয়ে বলল, কোথায় যাব এই অসময়ে? জানি না। জানো না তাহলে ডাকতে এসেছ কেন? আয়রা বেশ রাগ হলো, রেডি হবা কিনা? না। আয়রার সাথে সাথে অহনা শিকদারকে ডাকতে শুরু করলো, আন্টি। আদিল বেশ হকচকিয়ে গেল, এখানে মমকে ডাকার কি আছে? বেশ বিরক্ত হয়ে বলল, তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। আয়রা আদিলের বিছানায় বসে পড়ল। তুমি রেডি হও, আমি ওয়েট করছি। বাইরে গিয়ে ওয়েট করো, আমি আসছি। গেট লস্ট। আয়রা বিরক্তি নিয়ে বলল,
কেন? আয়রা আদিলের গা খেসিয়ে দাঁড়ালো। এত লজ্জা কিসের আদিল বেবি, কিছু পর তো আমরা গেট লস্ট। আয়রা আর কিছু না বলে রুমে বাইরে চলে গেল। এতে বেশ অপমানিত বোধ করলো আয়রা। আদিল কপালে হাত ঠেকিয়ে বলল, হায় আল্লাহ, জীবনে কি এমন বড় পাপ করেছিলাম যে এই রকম একটা লজ্জাহীন মেয়েকে আমার জীবনে পাঠালে। আল্লাহ হয়তো মাফ করে দাও, নয়তো তুলেন নাও, এই মেয়ে আমাকে অতিষ্ঠ করে তুলছে। আদিল ঝড়ের গতিতে কল করে ঈশানকে। আদিল ভালোভাবে বুঝতে পারছে এই আয়রা মেয়েটাকে একা একা সামলানো বেশ টাফ হয়ে যাবে। আদিল একটা টি শার্ট পরেছে ব্ল্যাক রঙের, সাথে দামি সুসজ, আয়নার সামনে গিয়ে মাথার চুল আঁচড়ে নিয়ে দামি পারফিউম গায়ে জড়ালো, হাতে গড়ি আর সানগ্লাস নিয়ে বের হয়ে গেল। আয়রা সোফায় বসে ফোন দেখছে, সাথে বসে আছে কলি। কিছুটা দূরে বসে আছে অহনা শিকদার, পেপার পড়ছে। আদিলকে এই স্টাইলে বেশ হ্যান্ডসাম লাগছে। আয়রা বারবার ফিদা হয়ে যাচ্ছে আদিলকে দেখে। মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে সব রূপেই ভালোবাসে। আর ভালোবাসা যদি তা এক জায়গায় হয় একজনের প্রতি, তাহলে সব রূপেই তাকে সুন্দর লাগে। ভালোবাসা মন থেকে হয়, সৌন্দর্য দেখে নয়। আদিল গাড়ির চাবি হাতে নিয়ে দোলাতে দোলাতে বের হয়ে যাচ্ছে। পাশে থেকে অহনা শিকদার ডেকে বলে, কই যাও এই অসময়ে? আয়রা 32 পার্টি দাঁত বের করে বলল, লং ড্রাইভে যাচ্ছি আন্টি। কলি বেশ লজ্জা পেয়ে ওঠে, চলে গেল রুমে। তার এই মুহূর্তে বড়দের মাঝে থাকা বেমানান। অহনা শিকদার আর কিছু বললেন না। আদিল মনে মনে এক আকাশ পরিমাণ হাসি হেসে নিল আর বলতে চাইল, ইউর চয়েস ইজ রং। আজকে সাজিদ আসেনি, কেন আসেনি কেউ জানে না। তারা তো কলেজে ফোন নিয়ে আসেনি, নয়তো কল করত সাজিদকে। কলেজের বাইরে ছোট খাটো একটা কফি শপ আছে, ইরা আর জুথি সেখানে বসেছে। কফি খাচ্ছে আর কথা বলছে নিজেদের মতন করে। আর মায়ের 10 মিনিট আছে, তারপর আবার ক্লাস শুরু হবে। তাই ইরা আর জুথি উঠে আসো, ক্লাসে চলে যাবে বলে। আজকাল ইরার জন্য কোনো জায়গা সেফ নয়। আশেপাশে কিছু লোক তাকে কড়া নজরে রাখছে। আদিল ড্রাইভ করছে, পাশেই বসে আছে আয়রা, কথা বলতে বলতে কানের পোকা নাড়িয়ে দিচ্ছে। আদিল দপাস করে গাড়ি দাঁড় করিয়ে দিল। আয়রা একটুর জন্য গাড়ির গ্লাসের সাথে ধাক্কা লাগছিল। আয়রা বুকের থুথু দিয়ে আদিলের রেগে প্রশ্ন করল, এভাবে গাড়ি থামালে কেন? হোয়াটস হ্যাপেন্ড? আদিল ওর করার প্রয়োজন মনে করল না, বরং আয়রাকে বলল পেছনে গিয়ে বসতে। আয়রা বেশ রেগে গেল, সে পেছনের সিটে বসবে না। কিন্তু কিছুটা রাগান্বিত হয়ে বলাতে আয়রা পেছনে গিয়ে বসল। প্রায় 2 মিনিট পর ঈশান এসে বসল আদিলের পাশের সিটে। আয়রা বেশ রেগে গিয়ে বলল, আমাকে পেছনে বসানোর এইটাই কারণ? ঈশান পাওয়া না দিয়ে বরং জিজ্ঞেস করল, দলা বিড়াল কই যাবে আমাদের সঙ্গে? আয়রা থমথমে গলায় বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কে দলা বিড়াল? ঈশান মুখ ফুসকে বলে ফেলেছে, এখন কি হবে? ঈশান কথা ঘুরানোর জন্য বলল, কোথায় যাবেন মিস? ইউএস। আয়রা দমদমে গলায় বলল, জাহান্নামে যাব। আদিল গাড়ি ব্যাক কর। আমি এখনই জাহান্নামে যাব না। আমার বউ আমাকে ছাড়া এতিম হয়ে যাবে। আদিল কিছুটা ভাব নিয়ে বলল, চিন্তা করিস, তুই মরে যা রিল্যাক্সে। তোর বউয়ের জন্য আমি আছি। আয়রা বিরক্তি নিয়ে বলল, তাহলে আমার কি হবে আদিল বেবি? তোমার আর কি হবে? সব তো আমারই হবে। আমার একসাথে 2 বউকে সামলাতে হবে। পরের বছর আরো 2টা করব। ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে। আমার ছোটবেলার ইচ্ছা আমি বড় হয়ে 4টা বিয়ে করব। মনে হচ্ছে এখন সময় এসে গেছে। অসম্ভব। আমি থাকতে তোমাকে কখনো বাকি 3টা বিয়ে করতে দিব না। ঈশান শান্ত ভঙ্গিতে ফিসফিস করে বলল, বাকি 3টাকে কেন? শুধু লাস্ট মোমেন্টে তুমিও থাকবে না দলা বিড়াল? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ঈশান প্রশ্ন করল আদিলকে, আমাদের গন্তব্য এখন কোথায়? তোর শ্বশুর বাড়ি নাকি? হঠাৎ করে ব্রেক করলো আদিল। সামনে 2টা মেয়ে প্রায় একটুর জন্য লেগে গিয়েছিল। এক ধাক্কা লাগলেই হয়তো সাথে সাথে প্রাণটাও বের হয়ে যেতে। সামনে থাকা 2টা মেয়ে বেশ রেগে গেল, সাথে ঈশান আর আয়রা। ঈশান শক্তপোক্ত হয়ে কিছুটা জুড়ে বলল, সত্যিই মনে হয় জাহান্নামে যাচ্ছি। প্লিজ গড সেভ মি। গাড়ির গ্লাসে এসে নক করলো মেয়েটি। গ্লাস খোলার সাথে সাথে আদিলের চোখে চোখ পড়তেই এরা মেজাজ হারিয়ে ফেলে। হেই স্টুপিড, চোখে দেখেন না অন্ধ নাকি? আদিল কিছুটা ভাব নিয়ে বলল, তোমার মতন সুন্দর দেমাকি মেয়ে দেখার জন্য আল্লাহ নিজ হাতে 2টা কালো কালো চোখ দিয়েছে। ট্রাস্ট মি, আমি অন্ধ নয়। এরা রেগে গিয়ে বলল, চোখের জায়গায় রাখেন, বরং দেখে গাড়ি চালান। সুন্দরী মেয়ে দেখতে দেখতে গাড়ি চালালে সোজা টপ করে উপরে চলে যাবেন। ওপস, কেউ একজন আছে এত বড় পৃথিবীতে যার আমার মতন স্টুপিডের জন্য একটু মায়া হয়। টেক লাভ বেবি, স্টুপিড। এরা জানে লোকটা সত্যি বেহা, তাই আর কথা বাড়ালো না, বরং কলেজে চলে যেতে চাইল। তখনই ঈশান পেছনে থেকে ডাকে ইরাকে। ইরা। ইরা বেশ অবাক হয় এখানে ঈশানকে দেখে। ভাইয়া তুমি এখানে? ইরা বেশ অবাক হয় এখানে ঈশানকে দেখে। ভাইয়া তুমি এখানে? ঈশান শান্ত গলায় জানায়,
হ্যাঁ এসেছিলাম একটু দরকারে। কিন্তু তুই ক্লাস বাদ দিয়ে বাইরে ঘোরাঘুরি করছিস কেন? এখন ব্রেক দিয়েছে টিফিনের জন্য। কলেজের পাশের কফি শপে গিয়েছিলাম। ঈশান ইরাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল। কালকে মামা কল করেছিল। আম্মুকে যেতে বলল। কিছু হয়েছে? ইরা মাথা নত করে জানায়। হ্যাঁ, শুক্রবারে আমার এনগেজমেন্ট। ঈশান হকচকিয়ে গেল। মানে? মামা তো বলেছিল এখনই তোকে বিয়ে দিবেন না, তাহলে হঠাৎ করে এই ডিসিশন কেন? ভাইয়া তুমি আব্বুকে প্লিজ ভুল বুঝুন না, আব্বু ইচ্ছাকৃত কোনো কিছুই করছে না। মানে? ইরা কোনো কথা না বলে মাথা নত করে দাঁড়িয়ে আছে। ঈশান শান্ত গলায় বলল, ছেলে কি করে? বাসা কোথায়? জানি না। হোয়াট? হ্যাঁ ভাইয়া। বোকার মতন কথা বলছিস কেন? এটা ডিজিটাল যুগ, এই যুগে এসে কেউ ছেলের সম্পর্কে ঠিকভাবে না জেনে শুনে বিয়ে করতে রাজি হয়। ইরা মাথা নত করে বলে, তুমি ফুপির সাথে অবশ্যই আসবা ভাইয়া। ঈশান হাত দিয়ে ইশারা করে জুথি দেখিয়ে প্রশ্ন করে এই মেয়েটাকে। জুথি রেগে লাল হয়ে গেছে, বেশ বিরক্তি প্রকাশ করে বলল, আপনার কি মাথার সমস্যা নাকি? মন ভোলার অসুখ আছে? মানে? আমাদের কালকে পরিচয় হয়েছিল, আজকেই ভুলে গেলেন? ঈশান কাশতে কাশতে বলল, ওহো সরি, মনে ছিল না মিস। জুথি মনে মনে ভিড়ভিড় করে বলল, হতে চেয়েছিল হিরো, হয়ে গেল জিরো হিহি। গাড়িতে বসে থাকা আদিল এতক্ষণের আলাপে বেশ বিরক্ত গয়ে গাড়ি থেকে নেমে আসে, এসে ঈশানের পাশে এসে দাঁড়ায়। আর ঈশানকে উদ্দেশ্য করে বলে, কে হয় এই নারী তোর? ঈশান জানায় তার মামাতো বোন হয়। তবে আগে কখনো দেখা হয়নি ঈশানের কাজিন হিসাবে, তবে দেখা হয়েছিল অ্যাক্সিডেন্টালি ইরার সাথে। ঈশান আদিলকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাইলে ইরা জানায়, এই স্টুপিডটাকে সে আগে থেকেই চিনে। খারাপ লোক একটা। ইরার কলেজের টাইম হওয়ায় ইরা আর দাঁড়ায় না, জুথিকে টেনে নিয়ে চলে আসে কলেজের ভেতরে। আয়রা এতক্ষণ ফোনে কথা বলছিল, তাই এখানে কি নিয়ে কথা হয়েছিল ঠিকভাবে জানতে পারেনি। আদিল আর ঈশান গিয়ে বসল গাড়িতে। আদিলের পাশে বসেছে ঈশান আর পেছনে বসছে আয়রা। আদিল ঈশানকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, কি এত কথা বললি ওই মেয়ের সাথে? ঈশান জানাই, ইরার এই শুক্রবারে এনগেজমেন্টের ডেট হয়েছে। আদিলের মুখটা ফ্যাকাসে হয়ে যায়। হোয়াট? ঈশান কিছুটা শক্ত হয়ে বলে, হ্যাঁ। আয়রা বেশ বিরক্ত হয়ে গিয়ে আদিলকে প্রশ্ন করল, আদিল বেবি তুমি ওই মেয়ের এত ডিটেইলস দিয়ে কি করবে? ঈশান বলে, এত ডিটেইলস দিয়ে মানুষ কি করে? আদিল ও তাই করবে। তুমি চুপ করো ইডিয়েট। আমি আদিল বেবিকে জিজ্ঞেস করেছি, তোমাকে নয়। এই দুইজন মিলে বকবক করে আমার কানের পোকা বের করে দিচ্ছে। ইচ্ছে করছে দুইটাকে লাথি মেরে গাড়িতে থেকে বের করে দেয়। এমনিতেই মুড ভালো নেই আমার, দেমাকি চয়েস করা বেডি অন্য কারোর হয়ে যাচ্ছে, আর এই দিকে এরা আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। আচ্ছা আদিল বেবি, এই জায়গা দেখতে বেশ সুন্দর তাই না বলো? আদিল কথা না শোনার মতন এড়িয়ে গেল, তবে ঈশান ওর করল, বিদেশি দলা বিড়ালের থেকে দেখতে কম সুন্দর তাই না মিস আয়রা? আয়রা রেগে গিয়ে বলল, হাউ ডেয়ার ইউ! তুমি কি কোনো ভাবে আমাকে ইনসাল্ট করলা? ঈশান বিড়বিড় করতে করতে বলল, যার সম্মানই নাই তার আবার আবার কিসের ইনসাল্ট? আজাদ চৌধুরী গাড়ি নিয়ে এসেছেন কলেজের সামনে। ইরাকে নিয়ে যেতে বেশ কিছুক্ষণ আগে কলেজ ছুটি হয়ে গিয়েছে। ইরা আর জুথি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে গাড়ির জন্য। গাড়ি আসার সাথে সাথে জুথি আর ইরা উঠে বসল গাড়িতে। ইরা জুথিকে বলল, কালকে তুই কলেজে না গিয়ে বরং আমাদের বাড়িতে আসবি। জুথি বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কেন? কোনো সমস্যা হয়েছে? না, তেমন কোনো সমস্যা হয়নি। আমরা একটা ইম্পর্টেন্ট মিশনে যাব। কিসের মিশন? আজ নয় কাল বলল তুই চলে আসিস। জুথি সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে আসবো আমি। বলে গাড়ি থেকে নেমে চলে যায় বাড়িতে। আজাদ চৌধুরী ইরাকে জিজ্ঞেস করলেন, কিসের মিশন মা? আগে মিশনটা কমপ্লিট করে নেই আব্বু, তারপর বলবো। গাড়ি গিয়ে থামল চৌধুরী বাড়ির গেটের সামনে। আজাদ চৌধুরী গাড়ি সাইড করে রেখে ভেতরে প্রবেশ করলেন। ইরা ভেতরে না গিয়ে আশেপাশে ভালোভাবে দেখে নিল। রাতে যে বডিগার্ড গুলা পাহারা দিয়েছিল এখনো তারা এখানেই আছে। ইরা একজন বডিগার্ডের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনারা কে? আইন প্রশাসনের লোক। বডিগার্ডদের মধ্যে একজন ওর করল, না ম্যাডাম, আমরা কোনো আইন প্রশাসনের লোক নয়। আমরা ভাইয়ের লোক। ভাইয়াটাকে? সরি ম্যাডাম, ভাইয়া নিজের পরিচয় দিতে নিষেধ করেছেন। ইরা বেশ শক্তপোক্ত ভাবে বলল, আপনার ভাইয়াকে বলবেন অবশ্যই আমাকে কল করতে। আমি তার কলের অপেক্ষায় থাকব। জি ম্যাডাম, অবশ্যই বলবো স্যারকে। ইরা ভেবেছিল হয়তো একটু চাপ দিয়ে কথা বললে তারা গড়গড় করে নামটা বলে দিবে। কিন্তু না, তারা বলল না, এখন আর কি করার। বসে বসে কলের জন্য অপেক্ষা করতে হবে। আদিল গাড়ি থেকে নেমে সোজা চলে গেছে অহনা শিকদারের রুমে। কিন্তু অহনা শিকদারকে ঘরে কোথাও দেখা যাচ্ছে না। তবে আশরাফ শিকদার শুয়ে আসেন বিছানাতে। আদিল আশরাফ শিকদারকে উদ্দেশ্য করে বলল, মম কোথায় ড্যাড?
আশরাফ শিকদার উঠে বসতে বসতে বললেন, শাওয়ারে। তুমি চাইলে অপেক্ষা করতে পারো, নয়তো চলে যেতে পারো। আদিল সোফায় পা দোলাতে দোলাতে বলল, ড্যাড আমি কিন্তু তোমার সম্মানে আগুন জ্বালিয়ে দিব। আশরাফ শিকদার কিছুটা ঘাবড়ে গিয়ে বললেন, কেন, কি হয়েছে মাইসান? আদিল বেশ বিরক্ত প্রকাশ করে বলল, হোয়াট এ চয়েস ড্যাড। এই মেয়েটাকে যায় আমার সাথে তুমি বলো। মম হুট করে কি ডিসিশন নিয়ে নিল বলতো? এই মেয়ে যদি আমার বউ হয় তাহলে প্রতি মাসে আমাকে 2টা বিয়ে করতে হবে, বছরে 24টা। তাহলে ভেবে দেখো 5 বছরে কতগুলা বউ হবে আমার। আশরাফ শিকদার নিজের হাসি সংবরণ করে বললেন, অপস, কি কপাল তোমার, একসাথে এতগুলো বিয়ে করার সুযোগ আছে তোমার। আর অথচ দেখো আমি একটা বউ নিয়েই পড়ে আছি। আদিল বেশ করে বুঝতে পারল তার ড্যাড তাকে নিয়ে মজা নিল, কিন্তু সে ও তো ছেড়ে দেওয়ার মতন পায় নয়। ড্যাড তুমি ঠিকই বলেছ, আই অ্যাম লাকি পারসন। কিন্তু ড্যাড, কিন্তু কি মাই ভুই? তুমি কি ভেবে দেখেছো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হয়ে একসাথে এতগুলা বিয়ে করলে তোমার সম্মান আর পদটা থাকবে কি আজও? আশরাফ শিকদার কপাল চাপড়াতে চাপড়াতে বলল, আমি তো তোমার ভালোর জন্য বলেছিলাম বাচ্চা ছেলে। আমার সম্মান নিয়ে কেন টানাটানি করছো? আদিল হাতের চাবি দুলাতে থাকে আর আশরাফ শিকদারকে উদ্দেশ্য করে বলে, ড্যাড, বেঁচে থাকতে চাইলে এবং সম্মান বাঁচাতে চাইলে অবশ্যই আমার বিয়েটা আটকাও। আশরাফ শিকদার রাগে ফুসফুস করতে লাগলো, মা ছেলে দুইটাই এক, যে কোনো বিষয়ে আমাকে ফাঁসিয়ে দিবে, আমার সম্মান নিয়ে টানাটানি করবে। আমার কি কোনো আত্মসম্মান নেই? এখন কি হবে আমার, কিভাবে কি করব আমি? নিজের বিয়ে নিজে আটকাও আমি কেন? ইরা কলেজ থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে তার পছন্দের পাখিগুলোকে দানা খাওয়াচ্ছে। আজকাল অনেক বেশি টেনশনে থাকার কারণে পাখিগুলোকে তেমন সময় দেয়া হয় না। তবে সালমা চৌধুরী নিয়ম করে খাবার থেকে শুরু করে সবকিছুর যত্ন করেন। ইরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কলের জন্য। সন্ধ্যার বেশ কিছুক্ষণ পর এক এক করে সবাই এসে বসেছে ড্রয়িং রুমে। বিশাল বড় এক টিভি চলছে, খেলা দেখছে। অহনা শিকদার আর সোনালী তালুকদার কথা বলতে বলতে এসে বসলেন সোফায়। অহনা শিকদারকে দেখে টিভি বন্ধ করে দিলেন আশরাফ শিকদার। সবাই হ্যাঁ করে দেখল আশরাফ শিকদারকে, তবে তার প্রতি এখন সবাই এই মুহূর্তে বেশ বিরক্ত আর রাগ হলো। অহনা শিকদার আর সোনালী তালুকদার মিলে এঙ্গেজমেন্টের ডেট ঠিক করছেন। পাশে সবাই বসে আছে। সবাই বসে বসে হ্যাঁ না করছে, ব্যাস এতটুকুই তাদের কাজ। কল্লির পাশে গিয়ে বসল আয়রা। আপাতত আদিলের পাশে সিটটা বুকিং তাই। আদিল অহনা শিকদারকে উদ্দেশ্য করে বলল, মম ড্যাড তোমাকে কিছু বলতে চাই। আদিলের কথা শুনে অহনা শিকদার আশরাফ শিকদারের দিকে তাকায়। আশরাফ শিকদার আমতা আমতা করে বলে, না, না মানে কিছু না। আদিল বেশ চেতে গিয়ে বলতে চাইল আশরাফ শিকদারকে, প্লিজ ড্যাড, আমার বিয়েটা আটকাও। আমার জীবনটাকে জাহান্নাম করে দিবে এই নারী। ঈশান আদিলের পাশে ভিমুড়ি মেরে বসে আছে আর আদিলে বলছে, দেখ বনের বাঘ কিভাবে ঘরে বিড়াল হয়ে যায়। যেই স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনলে বাঘে খাতে একখানে জল খায়, সেখানে কিনা বউয়ের কথাই মিউ মিউ করছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। হিহিহি। কলি আয়রা জিজ্ঞেস করল, আচ্ছা আপু তুমি ভাইয়াকে কেন বিয়ে করতে চাও? আয়রা বেশ কিছুক্ষণ চুপ থেকে ওর করল, অনেক ভালো লাগে তোমার ভাইয়াকে। কিভাবে তোমাদের পরিচয় আপু? পারিবারিকভাবে। আমার মম আর আদিলের মমের বন্ধুত্ব অনেক দিনের, সেই সুবাদে আমি আদিলকে চিনি। কলি কৌতূহল নিয়ে প্রশ্ন করল আয়রাকে, আচ্ছা আপু, তুমি চাইলে তো ইউএসএ কাউকে বিয়ে করতে পারতে। আমার মনে হয় বাংলাদেশের থেকে বিদেশি ছেলেরাই বেশি সুন্দর হয়। তুমি চাইলে সেখানেই সেটেল হয়ে যেতে পারতে। আয়রা শান্ত গলায় ওর করল। আয়রা এতটাও শান্ত নয়, তবে আজকে তার আচরণ দেখে মনে হচ্ছে ভাজা মাছটাও উল্টে খেতে পারে না। তোমার ভাইয়া আর 4-5টা ছেলের থেকে দেখতে বেশ সুন্দর, স্মার্ট, ড্যাশিং, সুইট। কলি হাসি হাসি মুখ করে বলল, হ্যাঁ আপু তুমি ঠিক বলেছ। আদিল ভাইয়া দেখতে বেশ কিউট, একদম লুকিং লাইক এ ওয়াও। ঈশান আয়রাকে রাগানোর জন্য বলল, একদম ঠিক বলেছ, বিদেশি দলা বিড়াল। আয়রা রেগে ফুসফুস করতে করতে বলল, হাউ ডেয়ার ইউ! তুমি কি কোনোভাবে আমাকে ইবুশাল্ট করার চেষ্টা করছো? তোমার আমার সম্পর্কে কোনো ধারণা আছে? আর কিছু দিন পর আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বউ হতে চলেছি। আমাকে একদম অসম্মান করার চেষ্টা করবে না। আদিল রেগে গিয়ে ঈশানকে বলল, সম্মান করতে না পারলে অসম্মান করবি বেশি করে। গুড দ্যাট। আয়রা রেগে হকচকিয়ে গিয়ে বলল, আদিল বেবি তুমি ও ঈশানের মতন আমাকে ইনসাল্ট করছো। ঈশান শান্তভাবে বলল, যার সম্মানই নাই তার আবার কিসের ইনসাল্ট? তাই না মিস পায়রা? চৌধুরী বাড়িতে সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে, গভীর রাত এখন। ইরা বেশ অনেকক্ষণ অপেক্ষা করে ছিল কলের জন্য, কিন্তু কল না আসেই ইরা বেশ বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 12টার কাটাই তখনই আচমকা কল বেজে ওঠে ইরার ফোনে।
ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে দেখে এক অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। তাই ফোনটা রিসিভ না করে কেটে দেয়। বেশ কিছুক্ষণ পর আবার ও কল বেজে উঠে ইরা বেশ বিরক্ত নিয়ে ফোন রিসিভ করে কানের কাছে নিয়ে যায়। ঘুম ঘুম কণ্ঠে হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠের আওয়াজ। সরি পূর্ণিমার চাঁদ, আপনার ঘুম ভাঙানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইরার এতক্ষণে ঘুমের রেশ পুরোটাই কেটে গেছে। আমাকে পূর্ণিমার চাঁদ বলবেন না, আমার নাম ইরা। গভীর রাত, কোথাও কোনো আওয়াজ নেই, চারপাশে নিলিবিলি। এক প্রান্ত থেকে অপর প্রান্তে ফেসে আসছে ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ। কিছুটা সময় পর ইরা বিছানা থেকে উঠে রুমের লাইট অন করে। ইরা শক্তপোক্ত হয়ে বলে, কথা বলছেন না কেন? দেখছি। কি দেখছেন? পূর্ণিমার চাঁদকে। মানে মিস ইরা, আপনি যেমন আমার একটা পূর্ণিমার চাঁদ, ঠিক তেমনি আকাশেরও একটা পূর্ণিমার চাঁদ আছে। এখন তো আমার পাশে আপনি নেই, তাই আপনাকে দেখতে পাচ্ছি না। আকাশের চাঁদকে দেখছি। ঠিক আপনি যখন আমার পাশে থাকবেন তখন আপনাকেই দেখব। তখন আর কষ্ট করে আমাকে আকাশের চাঁদকে দেখতে হবে না। ইরা মুচকি মুচকি হাসছে। কি করে একটা ছেলে এত সুন্দর করে কথা বলতে পারে তার জানা নেই। গভীরভাবে ইচ্ছে করছে অপর প্রান্তের পুরুষালী কণ্ঠের মানুষটাকে দেখতে। কি হলো, কথা বলছেন না যে আমার মহারানী? ইরা বেশ কৌতূহল নিয়ে প্রশ্ন করল। আপনি কোথায়? আমি আপনার খুব কাছেই আছি আমার রাজরানী। আপনি একবার শুধু চোখ বন্ধ করে আমাকে ফিল করার চেষ্টা করুন। ট্রাস্ট মি, আমাকে পেয়ে যাবেন। ইরা থমথমে গলায় বলল, না, আপনাকে চাই না। আমার। অপর প্রান্তের লোকটা বেশ রেগে গিয়ে বলল, হোয়াট ননসেন্স। এমন শক্ত কথাই ইরার বুক দরফর করতে লাগলো, হাত পা ঠান্ডা হতে লাগলো। ইরা বেশ ভয় পেয়ে গেল, কিন্তু ইরা তো খুব সাহসী, তবে আজ কেন ফোনের অপর প্রান্তের মানুষটাকে এত ভয় লাগছে? ইরার কোনো ওর নেই। দাঁতে দাঁত কিরমির করতে করতে অপর প্রান্তের লোকটা বলল, নেক্সট টাইম এমন কথা বললে জানে মেরে দিব। এতটা সাহস আমাকে দেখানোর চেষ্টা করবে না। আমার পছন্দ না। তোমাকে ভালোবাসি আমি, তুমি আমার রাজরানীর, জীবন দিয়ে হলে ও তোমাকে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত। এনগেজমেন্টের প্রিপারেশন নাও। গুড বাই। কথা শেষ করে অপর প্রান্তের লোকটা ফোন কেটে দেয়। ইরার চোখ মুখ ফ্যাকাসে হয়ে যাচ্ছে। হাত পা কাঁপছে, চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। তার মনে হচ্ছে হয়তো তাকে পুরুষটি অনেক বেশি ভালোবাসে, কিন্তু তার ব্যবহার এমন কেন? এত নিষ্ঠুর মানুষ কেন? মানুষ যাকে ভালোবাসে তার সাথে কি কখনো এমন আচরণ করে? সকাল সকাল আশরাফ শিকদার বসে বসে খবরের কাগজ পড়ছেন। তাকে দেখতে কিছুটা চিন্তিত লাগছে। বাসায় থাকা সার্ভেন্টকে বললেন এক কাপ কফি দেওয়ার জন্য। সাথে সাথে একজন সার্ভেন্ট এসে কফি দিয়ে গেলেন। অহনা শিকদার সকাল সকাল রেডি হয়ে গেছেন অফিসে যাওয়ার জন্য। অর্ধবয়স্ক মহিলা অহনা শিকদার চোখে মোটা ফ্রেমের চশমার সাথে কুচি করে শাড়ি পরেছেন। দেখতে মন্দ লাগছে না। আশরাফ শিকদারের ঠিক পাশেই বসে কফি খাচ্ছেন। আশরাফ শিকদার অহনা শিকদারকে উদ্দেশ্য করে বললেন, দিন দিন বয়স হচ্ছে, আমি বুড়ো হচ্ছি। কিন্তু তোমার সৌন্দর্য এক চিলতে পরিমাণ কমেনি। আচ্ছা, তোমার সৌন্দর্যের রহস্য কি? অহনা শিকদার কপাল কুঁচকে বলে, সকাল সকাল মধু খেয়েছ নাকি? নাকি আমাকে কনভিন্স করার চেষ্টা করছো? আশরাফ শিকদার মনে মনে আওড়াতে থাকলো, তোমাকে সারা জীবন দিয়ে কনভিন্স করতে পারলাম না রাগিনী। আজকে কিনা একটা কথা দিয়ে তোমাকে কনভিন্স করব, প্রশ্নই আসে না। আদিল স্যুট বুট পরে রেডি হয়ে চলে এসেছে নিচে। আজকে অফিসে ইম্পোর্টার্স একটা মিটিং আছে। বিকেলে আশরাফ শিকদারের সাথে আবার পার্টি অফিসে যেতে হবে। সব মিলিয়ে সারাদিনে আর নিজের জন্য কোনো সময় হবে না। একদিক থেকে ভালো হলো, বকবক করে কেউ তো আর মাথাটা খাবে না। আদিল ফোনে কথা বলছে, তার সকালের নাস্তা করছে। তার 5 মিনিট পর আয়রা এসে বসেছে আদিলের পাশে। আদিল কিছুটা অবাক হয় এত সকালে এখানে আয়রাকে দেখে, তবে কোনো প্রশ্ন করে না। খাওয়া শেষ করে গাড়িতে গিয়ে বসে। আদিল অফিসে গেলে সব সময় অহনা শিকদারকে সাথে করে নিয়ে যায়। আর আদিল অফিসে না গেলে অহনা শিকদার একাই গাড়ি নিয়ে চলে যান। অহনা শিকদারের সাথে সাথে আয়রাও নেমে আসছে। অহনা শিকদার গাড়িতে গিয়ে বসলেন, সাথে আয়রাও। এবার আদিল বিরক্তি নিয়ে প্রশ্ন করল, মম, আয়রা কোথায় যাবে? অহনা শিকদার কাটকাট গলায় জবাব দিলেন, কোথায় যাবে মানে? আমাদের সাথে আমার অফিসে যাবে। হোয়াট? আয়রা অফিসে গিয়ে কি করবে মম? আয়রা আমাদের বাড়ির গেস্ট। ও বরং রেস্ট করুক। আয়রা হকচকিয়ে গেল। হোয়াট? কিসের গেস্ট? অহনা শিকদার আদিলকে উদ্দেশ্য করে বলল, আয়রা কোনো গেস্ট নয়। আমার ছেলের হবু বউ, খুব তাড়াতাড়ি আমি এই শুভ কাজটা ও কমপ্লিট করতে চাই। আয়রা বেশ খুশি হয়ে অহনা শিকদারকে জড়িতে ধরে বলল, লাভ ইউ আন্টি। একমাত্র তুমি আমাকে একটু বুঝো। আদিল মনে মনে কয়েকটা বকা দিয়ে নেই এই মুহূর্তে আয়রাকে। সে আগে কখনো এত ন্যাকা মেয়ে দেখেনি, আর দেখতেও চায় না।
তার বউ হতপ হলে যথেষ্ট স্ট্রং মেন্টালিটির হতে হবে ঠিক ইরা মতন। তবে এখন যতটা হাসার হেসে নাও পায়রা। আর কিছু দিন পর থেকে কাদার জন্য তৈরি থেকো হাতে টিস্যু বক্স নিয়ে। যে কাঁদানোটা কাঁদাবো যা সারা জীবনেও শেষ করতে পারবে না। ইরা আজকে কলেজে যায়নি। সে বসে আছে নিচে, সালমা চৌধুরী মাথায় হাত বুলিয়ে তেল দিয়ে দিচ্ছেন। আজাদ চৌধুরী তাদের নিকটতম আত্মীয়দেরকে এনগেজমেন্টে আসার জন্য আমন্ত্রণ করছেন। মেয়ের জামাতা কি করে জানতে চাইলে আজাদ চৌধুরী কথাটা এড়িয়েছেন। দরজায় বাইরে ঘন ঘন টুংটাং আওয়াজে এলে দরজা খুলে দেন সালমা চৌধুরী। দরজা খুলে দিলে দেখতে পান ইরার বান্ধবী জুথি এসেছে। জুথি যথেষ্ট সম্মানের সাথে সালাম দিলেন সালমা চৌধুরীকে। সালমা চৌধুরী ওর নিয়ে ভিতরে আসতে বললেন। জুথি ওর সাথে সাথে বাড়ির ভেতরে প্রবেশ করল। ইরা উঠে গিয়ে জুথিকে নিয়ে নিজের রুমে নিয়ে গেল। জুথি পেছনে থেকে ইরার বড় এক লম্বা চুলের বেনুনি ধরে টেনে বলে, ইরা তোর চুল তো আগের থেকে বেশ বড় আর সুন্দর হয়েছে। ইরা বিরক্তি নিয়ে বলে, একদম ভালো লাগে না। এই চুলগুলোকে কোকড়া চুল সব সময় পেঁচিয়ে থাকে, আঁচাতে বেশ কষ্ট হয়। আমি মাঝে মাঝে আম্মুকে বলি আমি গুলোকে ছোট করে দিতে, কিন্তু আম্মু অনেক বকাবকি করে আর বলে, তোর চুলের যত্ন তো আমি করি, তাহলে তোর চুল কেটে ছোট করতে হবে কেন? না প্লিজ, চুলগুলোকে ছোট করিস না, খুব সুন্দর লাগছে। এই কোকড়া চুলগুলোকে হিজাবের জন্য তো দেখাই হয় না। ইরা আহ্লাদি গলায় বলল, ঠিক আছে বেবি, চুল কাটবো না। সালমা চৌধুরী ট্রি ভর্তি করে জুথির জন্য খাবার নিয়ে এসেছেন। জুথি খেতে না চাইলে সালমা চৌধুরী পরম যত্নের সাথে হাতে তুলে খাইয়ে দিলেন জুথি এবং ইরাকে। খাওয়া শেষ করে সালমা চৌধুরী রুমে থেকে চলে গেলেন। শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডি আদনান শিকদার আদিল। আজকাল শেয়ার বাজারে প্রফিট বেশ কিছুটা লসের মুখে। শিকদার ইন্ডাস্ট্রি থেকে অনন্য কোম্পানি শেয়ার কম দামে ক্রয় করে অন্য কোম্পানিতে বেশি দামে বিক্রয় করছে। এভাবে চলতে থাকলে অতি দ্রুত শিকদার ইন্ডাস্ট্রি পথে বসে যাবে। কিছুদিন অহনা শিকদার দেশের বাইরে ছিলেন আর আদিল ছিল সমাবেশে তার বাবা আশরাফ শিকদারকে প্রোটেক্ট করার জন্য। তাদের অনুপস্থিতিতে কোম্পানির এই হাল। বেশ চিন্তিত অহনা শিকদার। আদিল চেয়ারে পা তুলে বসে বসে ফোন টিপছে। এমন ভাবে বসে আছে মনে হচ্ছে কোনো কিছুই হয়নি। অহনা শিকদার বেশ বিরক্ত হয়ে গেলেন আদিলের এমন কাণ্ড দেখে। অহনা শিকদার রেগে খটখটে মেজাজে আদিলকে বললেন, হোয়াট ইউর প্রবলেম আদিল? কোম্পানির লসের দিকে, অথচ তেমার কোনো টেনশন দেখছি না আমি। চেম্বারের বাইরে থেকে নক করলেন এই কোম্পানির একজন বিশ্বস্ত পি, যার নাম রিফাদ আহমেদ। বেশ অনেক বছর ধরে জড়িয়ে আছে এই কোম্পানির সাথে। রিফাদ অফিস রুমের বাইরে থেকে নক করল। মে আই কাম ইন স্যার? অহনা শিকদার বললেন, ইয়েস কাম ইন ম্যাম, সবকিছুর ব্যবস্থা করে ফেলেছি, কখন শুরু করবেন? অহনা শিকদার কিছুই বুঝতে পারলেন না, তবে আদিল বলল, তুমি অপেক্ষা করো, আমি আসছি। অহনা শিকদার জিজ্ঞেস করলেন, কোথায় যাবে? আদিল শান্ত ভঙ্গিতে জানায়, ইম্পর্টেন্স কাজ আছে মমু, কিছুক্ষণের ভেতরে চলে আসবো। আয়রা চেয়ারে বসে এখন সবটাই খেয়াল করে দেখছিল। তবে সে বোরিং হচ্ছে এখানে বসে। তাই আদিলকে বলল, আমি যাব তোমার সাথে আদিল বেবি। আদিল রেগে কর্কট গলায় বলল, আমি বাসর করতে যাচ্ছি না, যে তোমাকে সাথে করে নিয়ে যাব। আয়রা ঠোঁট উল্টে বলল, ছিসিছি কি বলো, এসব লজ্জা লাগে না বুঝি? আন্টি আছে এখানে, বাসরটা না হয় আমরা বাসায় গিয়ে করব আদিল বেবি, অফিসে নই। অহনা শিকদার মুচকি মুচকি হেসে অফিস রুম থেকে বেরিয়েছেন। হয়তো ডিজিটাল যুগ এসে পড়েছে, লজ্জা শরম সব হারিয়ে গেছে সময়ের পরিবর্তনে। আদিল কি বলবে এই মেয়েকে জানে না। একটা কথা বললে আর ও 10টা কথা ঘুরিয়ে পেঁচিয়ে ওর করে, একদম ভালো না। আদিল হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল অফিস রুম থেকে, সাথে গেল আদিলের পি, এ রিফাত। আজকের মিটিং এর সব আলোচনা করা হবে কনফারেন্স রুমে। আদিল অফিস রুমে প্রবেশ করার সাথে সাথে সবাই উঠে হাই হ্যালো বলল। আদিল সবাইকে বসতে বলে সামনের রাখা চেয়ারে গিয়ে বসল। রিফাত সবকিছুর ব্যবস্থা করে রেখেছিল। আদিল প্রেজেন্টেশন শুরু করল। কালকে আসার নাম্বারটা জুথিকে দেখেই বলল, ইরা, এই নাম্বারে একটা কল দে জুথি। জুথি কোনো প্রশ্ন না করে ইরার থেকে নাম্বার নিয়ে কল করে অচেনা পুরুষটিকে। কল করার সাথে সাথে বেশ অনেকক্ষণ রিং হয়, কিন্তু কেউ কল তুলে না। জুথি বেশ বিরক্ত হয়ে গেল, কেন কেউ ফোন তুলছে না। ইরা জুথির হাত থেকে ফোনটা নিয়ে নিজেও কয়েকবার ট্রাই করে, কিন্তু কেউ কল তুলে না। দেখতে দেখতে প্রায় 22টা কল করা হয়। একটা সময় ফোন না ধরায় বেশ বিরক্ত হয়ে যায় দুইজনে। ইরা ফোনটা জুথির হাতে দিয়ে নিজে গিয়ে একটা কালো বোরকা পরে রেডি হয়ে নেই। বোরকা পরলি কেন, কোথায় যাবি ইরা? তুই চল, আমার সাথে ইম্পর্টেন্স কাজ আছে, বলে জুথিকে নিয়ে আসে বাইরে নিজেদের গাড়িতে। জুথি গাড়িতে ও বেশ কয়েকবার জিজ্ঞেস করল ইরাকে। ইরা জানাই, আমরা একটা কম্পিউটারের দোকানে যাব যেখানে খুব সহজেই কারো গোপন ডিটেলস বের করা যাবে। জুথি বেশ কৌতূহল নিয়ে বলল,
আমরা ডিটেইলস দিয়ে কি কারোর সম্পর্কে আঁকে সে? ইরা শান্ত গলায় ওর করল। আমি জানতে চাই কে এই পুরুষ, যে আমাকে বিয়ে করার জন্য এতটা অতলা হয়ে পড়েছে। মেয়েদের জীবনে বিয়ে একটাই, তাই আমি আমার এই ছোট্ট জীবনে যাকে বিয়ে করার মতন ভুল ডিসিশন আমি নিতে পারবো না। আমি দেখতে চাই এই পুরুষটিকে। যুথি সম্মতি জানিয়ে বলে, তুই ঠিক বলেছিস ইরা। কিন্তু কিন্তু কি যুথি? আমার মনে হয় ইরা, আমাদের কোনো লাভ হবে না। পুরুষটি কোনোভাবে চাইছে না তোর সামনে আসতে। সবকিছুই সিক্রেট রাখতে চাইছে। কেন? পুরুষটি লজ্জা পায়। পেতে ও পারে আমাদের হবু দুলাভাই বলে কথা। তাহলে কি প্রয়োজন এত লজ্জার শরম নিয়ে আমাকে বিয়ে করার? আমি কিভাবে বলল? তুই বরং জিজ্ঞেস করিস তোর হবু জামাইকে এত লজ্জা কিসের। আয়রা অফিস রুমে চুপ করে বসে আছে। অহনা শিকদার কিছু প্রয়োজনীয় মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন। আদিল রিফাতের সাথে কনফারেন্স রুমে আছে। আয়রা তো আশেপাশের কাউকে ঠিকভাবে চিনে না। আয়রা ফোন হাতে নিয়ে কল করলো আদিলকে কয়েকবার, কিন্তু আদিল ফোন রিসিভ না করে কেটে দিচ্ছে বারবার। আয়রা ও বেশ চিৎ করে কল করছে। আদিল বেশ বিরক্ত হয়ে কল রিসিভ করলো। হোয়াট ইউর প্রবলেম? ইরা বেশ চটে গিয়ে ওর করলো। নো প্রবলেম। আদিল রেগে গিয়ে বলল, তাহলে বার কল করছো কেন? আয়রা অসহায় হয়ে বলল, বেরিং ফিল করছি আমি। প্লিজ ক্যাম। আদিল রাগে দাঁত চেপে বলল, সরি টু সে আমি বেঁচে আছি। নেক্সট আর একবার কল করলে সোজা ব্লক করে দিব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। কোনো সাহায্য লাগবে আপু? ইরা শান্ত গলায় বলল, জি ভাইয়া। ইরার হাতে থাকা নিজের ফোন থেকে নাম্বারটা বের করে ছেলেটাকে দিয়ে বলল, ভাইয়া এই নাম্বারটা দেখবেন প্লিজ। কার নামে রেজিস্ট্রেশন করা? দোকানে থাকা লোকটা ইরার ফোন থেকে নাম্বারটা নিয়ে নিল আর বলল 5 মিনিট অপেক্ষা করার জন্য। ইরা আর যুথি একটা চেয়ার টেনে বসে অপেক্ষা করতে শুরু করলো। আয়রা বেশ বিরক্ত হয়ে বসে আছে চেয়ারে আর আদিলকে বকা দিচ্ছে। কেন তাকে আদিল একটুও সম্মান করেন না, ভালোবাসেন না, সময় দেয় না। আন্টিকে বলে অতিদ্রুত বিয়েটা সেরে ফেলতে হবে। অহনা শিকদার মিটিং এর প্রোগ্রাম শেষ করে অফিসের চেয়ারে বসলেন। আয়রা পানি এগিয়ে দিয়ে বলল, আন্টি তুমি প্লিজ তাড়াতাড়ি করে আমার আর তোমার ছেলের বিয়েটা করিয়ে দাও। অহনা শিকদার পানি খেতে গিয়ে জোরে সুরে একটা বিষম খেলেন। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বললেন, ঠিক আছে, খুব তাড়াতাড়ি করিয়ে দিব আন্টি, তোমার ছেলেকে কিন্তু আমি আমার শাড়ির আঁচলে বেঁধে রাখবো আন্টি। অহনা শিকদার মুচকি মুচকি হেসে বললেন, আদিল যদি থাকে তোমার শাড়ির আঁচলের নিচে থাকতে চাই তাহলে রেখে দিও। ওকে আন্টি। আদিল হন্তদন্ত পায়ে এসেছে অফিস রুমে। গাড়ির চাবি হাতে নিয়ে চলে যেতে চাইলে অহনা শিকদার জিজ্ঞেস করলেন, কোথায় যাবে? ড্যাড কল করেছিল মমু, পার্টি অফিসে যেতে বলেছে, আমি যাচ্ছি। আদিল কথা শেষ করে অতিদ্রুত চলে আসে অফিস রুম থেকে। ম্যাম, এই সিমটা তো কারোর নামে রেজিস্ট্রেশন করা নয়। ইরা বেশ অবাক হয়ে বলে, মানে? জি ম্যাম। যুথি বেশ বিরক্ত হয়ে বলে, রেজিস্ট্রেশন ছাড়া সিম তোলা কি সম্ভব? দোকানের লোকটা জানাই, ম্যাম এমন ও তো হতে পারে সিম কোম্পানিটা তাদের নিজেদের, তাই রেজিস্ট্রেশন এর প্রয়োজন পড়েনি। তাছাড়া এই রকম ফেক সিম অ্যাভেলেবল পাওয়া যায়, এভাবে তো কাউকে খুঁজে পাওয়া সম্ভব নয় ম্যাম। ইরার মুখটা ফেকাসে হয়ে গেল। এত কিছুর পর ও কোনোভাবে পাওয়া গেল না ওই লোকটার পরিচয়। কিভাবে খুঁজে বের করব ওই মানুষটাকে? যুথি ইরার হাত টেনে নিয়ে আসলো দোকান থেকে আর বলল, চিন্তা করিস না, সবকিছু ভালো হবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইরার হাতে থাকা ফোনটা বারবার কেঁপে উঠল। ফোনটা সাইলেন্ট। ইরা ফোনটা রিসিভ করে কানে নিতেই ভেসে আসে, এই যে আমার না হওয়া মহারানী, আমাকে এত কষ্ট করে খুঁজতে হবে না আপনাকে। আমি ঠিক সময় আপনার কাছে গিয়ে ধরা দিব। আপনি বরং আমার মহারানী হওয়ার জন্য তৈরি হন। ইরা বেশ হারবে গিয়ে বলল, মানে? অপর প্রান্তের লোকটা শান্ত গলায় বলল, আমাকে খুঁজবেন না আমার মহারানী। ইরা নবিচুপ হয়ে রইল আর বলল, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না কেন? আমাকে খুঁজবেন না মহারানী। কেন খুঁজব না আপনাকে? আমি দেখতে চাই আপনাকে। অপেক্ষা করুন আমার মহারানী, আর কয়েকটা মুহূর্ত মায়। পারবো না। কেন? কষ্ট হচ্ছে আমার। তাহলে কি ভালোবাসতে শুরু করলেন এই অচেনা পুরুষকে? না। তাহলে কিছু না। অপেক্ষা করুন মহারানী। দুধের ফল সব সময় মিষ্টি হয়। আপনি জানেন না, আমার মিষ্টি ফল চাই না। আমি শুধু আপনাকে দেখতে চাই। এতটা অতলে হবেন না আমার জন্য মহারানী, নয়তো শুক্রবার পর্যন্ত অপেক্ষা করাটা বেশ যন্ত্রণাদায়ক হবে আমার জন্য। ইরা বেশ লজ্জা পেয়ে কলটা কেটে দিল। এখন তার মনের ভেতরে অতলে উত্তেজনা, আবেগময় অনুভূতি বিরাজ করছে। সে খুব করে চাইছে অপর প্রান্তের পুরুষটিকে মন ভরে দেখতে। আশরাফ শিকদারের সাথে এক গাড়িতে বসে আছে আদিল। আদিলকে দেখে মনে হচ্ছে বেশ টেনশনে আছে। আদিলকে উদ্দেশ্য করে বললেন আশরাফ শিকদার,
কি হয়েছে, মুখটাকে বাংলা পাঁচের মতন করে রেখেছ কেন মাইসান? আদিল কাটকাট গলায় বলে, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না ড্যাড। কেন? আমার বিয়েটা ভাঙার মুরুদ নেই তোমার? তোমাকে স্বরাষ্ট্রমন্ত্রী কে বানালো? এই ছেলের সমস্যা কি? সব কিছুতেই কেন আমার প্রফেশন নিয়ে তাকে কথা বলতে হবে? সে কি জানে না আমার যোগ্যতা? এখন এত হাইপার হলে চলবে না, রিল্যাক্স আদিল। আদিল আদুরে গলায় মনটাকে নরম করে বলল, প্লিজ ড্যাড, বিয়েটা ক্যান্সেল করে দাও। মমকে ভয়ে পেও না, আমি সামলে নিব। আশরাফ শিকদার গলা খাকারি দিয়ে বললেন, তোমার মমকে কে ভয় পায়? দাঁড়াও ড্যাড, একটু পর বলছি, ইম্পর্টেন্স কল এসেছে। আদিল ফোন রিসিভ করে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। প্রায় অনেকক্ষণ পর কথা বলা শেষ করে। আশরাফ শিকদারকে বলল, কি ভাবলে ড্যাড? আশরাফ শিকদার অবাক হয়ে বলল, কি ভাববো আমি? বিয়েটা কিভাবে ক্যান্সেল করা যায়? আশরাফ শিকদার দুষ্ট হেসে বললেন, বিয়েটা ক্যান্সেল হলে আমার কি লাভ? লাভ লোকসান নিয়ে পরে ভেবে ড্যাড, আগে বিয়েটা ক্যান্সেল করো। এত মুহূর্তে তুমি লাভ লস নিয়ে টেনশন করছো। ছি ড্যাড। আশরাফ শিকদার কিছুটা কচোষ গলায় বললেন, আরে আমার বোকা ছেলে, বিয়ে ক্যান্সেল করতে যথেষ্ট কারণ লাগে। আমি তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আদিল কাদো কাদো কণ্ঠ বলল, তাহলে আমার কি হবে ড্যাড? তোমার আর কি হবে? কিছুদিন পর আমি দাদা ভাই হব আর তুমি বাবা হবে। এতটুকু হওয়া বাকি আপাতত। আদিল মুখ বাঁকিয়ে বলে, শখ কত? বিয়ে ভাঙার মুরুদ নেই আবার নাকি দাদা ভাই হবে? তোমার সমস্যা কি আদিল? আমাকে দাদা ভাই হতে টাইম ওয়েস্ট করাচ্ছ কোনো? ড্যাড টাসুস্ট মি। আমি আয়রাকে বিয়ে করব না। তুমি আমার জিন্দেগিটা নিয়ে অনন্ত একটু ভাবো। ওরে বিয়ে করলে আমার জীবনটা পুরো পান্তা ভাতের মতন হয়ে যাবে। ওহো, তাহলে কাকে কি করবে? আদিল শান্ত গলায় বলল, দেমাকি, বদমেজাজি, রাগিনী, কেশবতী, রূপতী, সুন্দরী, কিশোরী মেয়েকে করব ড্যাড। আশরাফ শিকদার ঝড়ের গতিতে নিজের পকেট থেকে ফোন বের করলেন। আর যথেষ্ট শক্তপোক্ত হয়ে বললেন, এখনই দারাজ থেকে অর্ডার দিচ্ছি মাইসান। ঘন্টা খানেকের মধ্যে চলে আসবে, তুমি একদম টেনশন করো না। যাই হোক, তুমি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে বলে কথা, অর্ডার কনফার্ম হবেই হবে। আদিল চেতে গিয়ে বলে উঠল, ইয়া কি করছো ড্যাড আমার সাথে? আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, ইয়া কি আমি করছি নাকি তুমি করছো? তুমি উদাহরণস্বরূপ যে মেয়ের কথা বললে, দারাজ কেন সারা বাংলাদেশও একটা খুঁজে পাওয়া যাবে কিনা জানা নেই। তুমি চাইলে ওই রকমই অন্য কোয়ালিটির একটা অর্ডার করতে পারি। কি বলো? আদিল দাঁতের দাঁত কিরমির করতে লাগলো। এটা ড্যাড আমার হতেই পারে না, প্রশ্নই আসে না। ড্যাড, তুমি আজাদ চৌধুরীর মেয়েকে দেখেছ? না তো। কোন আজাদ চৌধুরী? বর্তমানে যে চেয়ারম্যান পদবিতে আছে। না দেখনি। তবে শুনেছি ওই এলাকার চেয়ারম্যান নাকি অনেক ভালো একজন মানুষ। তার কি মেয়েও আছে? হুম আছে। কলেজ ভর্তি ক্যাম্পাসের সামনে আমাকে একটা থাপ্পড় মেরেছিল। আশরাফ শিকদার অবাক হয়ে তাকিয়ে বলল, তোমাকে থাপ্পড় মেরেছিল? আদিল ঠোঁটে ঠোঁট কামড়ে মনে মনে ভিড়ভিড় করতে লাগলো। হায় আল্লাহ, শেষমেশ কিনা ড্যাডের সামনে মুখ ফুসকে বলে দিলাম। এই লোক তো আমাকে পদে অপমান করবে। আশরাফ শিকদার আদিলের দিকে তাকিয়ে 32 পার্টি বের করে হাসছে, তার খুব ভালোই লাগছে। তাহলে তো এই মেয়েকে একবার হলেও দেখতে হয়। ইরা আর জুথি বাড়িতে প্রবেশ করতেই দেখতে পাই বাড়ির ভেতরে 20 থেকে 25 জন লোক বসে আছে। আজাদ চৌধুরী বারবার ফোনের দিকে তাকাচ্ছে। ইরা বাড়ির ভেতরে যাওয়ার সাথে সাথে ইরার মা সালমা চৌধুরী ইরাকে টেনে নিয়ে গিয়ে রুমে প্রবেশ করেন। এতগুলো লোকের মধ্যে একজন উঠে গিয়ে টেবিলের সামনে সব প্যাকেট খুলে ভালোভাবে আজাদ চৌধুরী এবং বাকি সবাইকে দেখালেন। ইকবাল খান যথেষ্ট সম্মানের সাথে আজাদ চৌধুরীকে বললেন, আমার একমাত্র ছেলের এনগেজমেন্ট, আমি চাই না কোনো কিছুর কমতি থাকুক এই আয়োজনে। এখানে 20 ভরি গহনা আছে। আর মেয়ের জন্য দুবাই থেকে লেহেঙ্গা অর্ডার দিয়ে বানানো হয়েছে। কালকে কোনো রকম গন্ডগোল আমি চাচ্ছি না চেয়ারম্যান সাহেব। আমার মনে হয় আপনিও চাইবেন না আপনার মান সম্মান নষ্ট হোক। আজাদ চৌধুরী মাথা নত করে বসে আছেন। তার বুকের মাঝে এক বিশাল সুনামি বয়ে যাচ্ছে। তার কলিজার টুকরো মেয়েকে এক অচেনা মাফিয়ার কাছে বিয়ে দিতে হবে। ভাবতেই বারবার গা শিউরে উঠছে। কি ভাবছেন চেয়ারম্যান সাহেব? আজাদ চৌধুরী শান্ত গলায় বললেন, কিছু ভাবছি না খান সাহেব। ইকবাল খান উঠে দাঁড়ালেন আর বললেন, কোনো রকম উল্টা পাল্টা করার চেষ্টা করবেন না চেয়ারম্যান সাহেব। আমি আপনাদের এই ভুলগুলো ক্ষমা করলে ও কিন্তু আমার ছেলে ক্ষমা করবে না। আজ আসি, কাল আবার দেখা হবে পরম আত্মীয়তার সাথে। ইকবাল খান কথা শেষ করে বেরিয়ে এলেন। আশেপাশে বডিগার্ডরা গার্ড দিচ্ছে। হয়তো পালানোর আশঙ্কা বুঝতে পেরেছিলেন। আম্মু কি হয়েছে, এভাবে টেনে আনলে কেন? বাইরে কারা এসেছে? সালমা চৌধুরী জানায় যে এঙ্গেজমেন্ট এর সব কিছু দিতে ইকবাল খান এসেছেন। এরা আর কিছু বলে না, বরং জুথি বলে অনেক লেট হয়ে গেছে, বাড়িতে যেতে হবে।
আজাদ চৌধুরী নিজেদের গাড়ি করে জুথিকে বাড়িতে পৌঁছে দিয়ে আসলেন। আদিল এবং আশরাফ শিকদার রাজনৈতিক নেতাদের সাথে আদিলকে পরিচয় করিয়ে দিলেন। সামনের বার পদপ্রার্থী করা নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা শেষ করে বাড়িতে ফিরেছেন বাপ ছেলে। আদিল ফ্রেশ হয়ে কম্পিউটার নিয়ে বসেছে, কোম্পানি কিছু ইম্পর্টেন্স কাজ আছে সেগুলোই করছে আপাতত। আয়রা এসেছে অহনা শিকদারের সাথে, এসে কয়েকবার আদিলকে খুঁজে গিয়েছিল, কিন্তু আদিল বাড়িতে না ফেরাই কলির রুমে বসে বসে আড্ডা দিচ্ছিল। এখন রাত প্রায় 11টা। হাতে এক কাপ ব্ল্যাঙ্ক কফি নিয়ে আদিলের রুমের সামনে গিয়ে নক করে ভেতরে প্রবেশ করল। আদিল বেবি, তুমি সারা দিন কোথায় ছিলে? কত মিস করেছি তোমাকে জানো। আদিল কর্কট গলায় বলল, আমাকে মিস করার কি খুব প্রয়োজন ছিল? হ্যাঁ, অনেক বেশি প্রয়োজন ছিল। আয়রাকে উদ্দেশ্য করে বলল আদিল, তুমি যাও এখান থেকে, আমি রেস্ট করব, আমি অনেক টায়ার্ড। আদিলের ক্লান্তির কথা শুনে আয়রা আর বেশিক্ষণ ধারালো না, সোজা চলে গেল নিজের রুমে। সারা দিনের পরিশ্রমের জন্য হয়তো অনেক ক্লান্ত। আয়রা রুম থেকে চলে গেলে আদিল ফোন বের করে কল করল ঈশানকে। একবার রিং হওয়ার পর কল রিসিভ করে ঈশান। হ্যালো। হ্যাঁ আদিল বল। আদিল বেশ এক্সাইটেড হয়ে বলল, কালকে কখন যাবি বোনের এনগেজমেন্টে? ঈশান গম্ভীর গলায় ওর করল, আমার বোনের এনগেজমেন্টে দিয়ে তুই কি করবি? তোর মতলব তো ঠিক লাগছে না। আরে এ সম্মতির বাচ্চায়ের জন্যই মানুষ বলে মেয়েদের বড় ভাই থাকলে গুনে গুনে 10 হাত দূরে থাকতে, কারণ তাদের জন্মগত শ্যাও হয় বোনের বয়ফ্রেন্ডদের সাথে। আদিল ঈশানকে বলল, তুই আজ কি করে ভুলে গেলি আমি তোর ছোট্টবেলার বন্ধু? আমাকে কিনা সন্দেহ করিস? এটা বলতে পারলি আমার মতলব নাকি ঠিক না? আমি ঠিক কতটা ইনোসেন্ট তুই জানিস? শালা চাপা মারিস কি নয় ছয় করার মতলবে আছিস সেটা বল। আদিল ঠোঁটে কামড়ে হাসি সম্বরণ করে বলল, ভালো লাগে তোর বোনকে? বিয়ে দিবি আমার কাছে? ঈশান হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ে আর বলে, কাল কিনা এঙ্গেজমেন্ট, আজকে ভালোবাসি বলছিস? মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছিস? এখন ও হাতে 24 ঘন্টা আছে। আমার জন্য 24 সেকেন্ডই যথেষ্ট। তুই হয়তো জানিস না, যারা প্রেমে বাধা দেয় তারা পরের জন্মে কুকুর হয়ে জন্ম নেই। তুই কি চাস পরের জীবনে কুকুর হয়ে জন্ম নিতে? ঈশান হাসতে হাসতে বলে, আমার বোন জীবনেও তোর মতন লাফাঙ্গার প্রেমে পড়বে না, যা কব্বর গ্যারান্টি। আর যদি পড়ে তখন কি করবি? তুই যা বলবি তাই বলে। আরেকটু সময় দিলাম, ভেবে দেখ। কোনো দরকার নাই। আমি রাজি। ওকে, তাহলে ভয়েস রেকর্ড করে রাখো, যদি পরবর্তী সময়ে পাল্টি খাস তখন কি হবে? শালা এই চিনলি আমারে পাল্টি খাবো না আমি। ওকে, তাহলে সময় মতন রেডি হয়ে থাকিস। আজাদ চৌধুরী সকাল সকাল বাজার করতে গিয়েছেন, সাথে তার আরো আত্মীয় স্বজনদের মধ্যে কয়েকজন সাথে গিয়েছেন। আজাদ চৌধুরী সব সময় হাসি খুশি থাকেন, যথেষ্ট সম্মানিত একজন মানুষ। এরা সকালের খাবার শেষ করে বসে আছে, ফোন নিয়ে বেশ কয়েকবার সাজিদকে কল করেছে, কিন্তু সাজিদ ফোন রিসিভ করছে না। তাই বাধ্য হয়ে জুথিকে কল করলো সাজিদের বিষয় জানতে। ইরার মতন জুথিও জানেন না সাজিদের খবর, তাই ইরা আর কথা না বাড়িয়ে জুথিকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলল। জুথি সম্মতি জানিয়ে ফোন কেটে দিল। শিকদার বাড়িতে সবাই বেলা করে ঘুম থেকে উঠেছে। আজ শুক্রবার, বাইরে তাদের তেমন কোনো প্রয়োজনীয় কাজ নেই। আশরাফ শিকদার পায়ের উপর পা রেখে বসে বসে কফি খাচ্ছে আর খবরের কাগজ পড়ছেন। অহনা শিকদার লেবু দিয়ে গরম পানি খাচ্ছে, পাশে আছেন সোনালী তালুকদার। আয়রা আর কলি বসে বসে টিভি দেখছে। আদিল ফ্রেশ হয়ে খাওয়ার টেবিল বসেছে। আদিল ব্ল্যাক কফি খাচ্ছে। অহনা শিকদার বসে থাকা সবাইকে উদ্দেশ্য করে বললেন, আগামী রবিবার আদিল আর আয়রার বিয়ের কাজটা সম্পূর্ণ করতে চাই। শুভ কাজে এত দেরি করতে নেই। আশরাফ শিকদার অহনা শিকদারের কথাই ফিট করে হেসে ফেললেন। অহনা শিকদার গম্ভীর মুখে চাইলে আশরাফ শিকদারের মুখের হাসিটা নিমিষেই হারিয়ে গেল। আয়রা খুশিতে গদগদ হয়ে দৌড়ে এসেছে অহনা শিকদারের কাছে। আদিল সিনেমা দেখার মতন করে সবটা দেখে নিল। আদিলের কোনো রূপ প্রতিক্রিয়া না দেখে অহনা শিকদার মনে মনে ভাবলেন হয়তো আদিল বিয়েতে রাজি। আশরাফ শিকদার মনে মনে বলতে লাগলেন, এত এক্সাইটেড হো না অহনা, তোমার ছেলের মুখটা একবার দেখো, শয়তান ও বুঝে ফেলবে সে নতুন কোনো ছক কষছে। আদিল আশরাফ শিকদারকে বারবার ভ্রু নাচিয়ে বলতে চাইছে, আমার মনের কথা পড়ো না ড্যাড, পড়লে তুমি বিশাল বড় বিপদে পড়ে যাবে। তখন আবার বলতে পারবে না যে সব দোষ আমার। আয়রা ওয়েজিত হয়ে আদিলকে বলল, চলো বেবি শপিং এ যাই, আর তো হাতে বেশি সময় নেই। আদিল টেবিল ছেড়ে উঠতে উঠতে বলে, যারা মিলে বিয়ের প্ল্যান করছো তারাই বরং যাও, সাথে আমার ড্যাডকেও নিয়ে যেও। সামনে অনেক কিছুর সম্মুখীন হতে হবে, তাই না ড্যাড? আদিলের কথার মানেটা কেউ বুঝো না, স্বয়ং আশরাফ শিকদার নিজেও না। আদিল সোজা চলে গেল নিজের রুমে, বসে রইল। আশরাফ শিকদার মুখটা বাংলা পাঁচের মতন করে। সে জানে এখানে আর 1 মিনিট বসে থাকলে
আদিল কেন এই কথাটা বলেছে জিজ্ঞেস করতে করতে মাথার চুলগুলো তুলে ফেলবে। আমি যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এরা মনেই করে না। আমাকে ন্যায্য সম্মানটা পর্যন্ত দেয় না এই ছেলে। এখন কোথায় গিয়ে বিচার সালিশ করলে আমি ন্যায্য সম্মান পাবো? এরা সকাল সকাল ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিল জুথিকে আনতে। সাজিদের ফোন বন্ধ থাকায় কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এখন কোনোভাবে সাজিদের বাড়িতে যাওয়াও সম্ভব নয়। এরা বেকনিতে দাঁড়িয়ে আছে, ফোনের দিকে দেখছে বারবার। আজ কেন কল করছে না সেই অচেনা পুরুষটি? জীবনের এই কঠিন মুহূর্তে না দেখে কে কাকে বিয়ে করে বা এঙ্গেজমেন্ট করে তা জানা নেই। গভীরভাবে ইচ্ছে করছে অপর প্রান্তের মানুষটিকে দেখতে। এর মধ্যে ড্রাইভার এসে পড়ছে গাড়ি নিয়ে, সাথে জুথি। জুথি একটা হালকা পেস্ট রঙের থ্রি পিস পরেছে। চুলগুলোকে ছেড়ে রেখেছে যা কোমর পর্যন্ত গিয়ে পড়ছে, কপালে একটা ছোট টিপ পড়ছে, দেখতে বেশ ভালো লাগছে। জুথিকে দেখে ইরা বেলকনি থেকে বাইরে আসে। তারপর জুথিকে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করে। ইরাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে জুথি বলল, একটু হাসতে তো পারিস, এভাবে মুখ কুমড়া করে বসে থাকলে চলবে? তুই দেখিস আমাদের দুলাভাই একদম কুচি জেন্টলম্যান হয়ে এন্ট্রি নিবে তোর জীবনে। জুথি কথাই ইরা ফিক করে হেসে ফেলল আর বলল, জেন্টলম্যানের মতন নি যেন হয়। আমার কিন্তু হিরো আলমের মতন কাউকে চাই না। আদিল রুমে বসে পা দোলাতে দোলাতে কল করল ঈশানকে। কি রে সমন্থীর বাচ্চা, কি করিস? ঈশান খেপে গিয়ে বলল, সমন্থী নাকি কচু? আগে বিয়েটা কর, পরে না হয় ফুলবাল নামে ডাকিস আমাকে। ওকে, কখন বের হবি তোর বোনের এনগেজমেন্টে? কিছুক্ষণ পর তুই রেডি হয়ে চলে আয়। দাঁড়া 1 মিনিট। হ্যাঁ বল, আমার বোনের এনগেজমেন্টে তোরে দাওয়াত দিচ্ছে কি? আদিল গলা খাকারি দিয়ে বলল, আরে আমার দাওয়াত লাগে না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে না। প্রতিটা বিয়েতে আমার ন্যায্যতম অধিকার আছে দাওয়াতে যাওয়ার। তোকে এত কিছু বলে লাভ কি আমার? আর মায় কয়েক ঘন্টা তারপর ওইটা আমার শ্বশুর বাড়ি হবে। ওকে দেখা যাবে বলে ঈশান কল কেটে দেয়। আদিল তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে নেই। শাওয়ার শেষ করে টাওয়াল পেঁচিয়ে রুমে প্রবেশ করে। এর মধ্যে এসে দেখে আয়রা এসে বিছানার পাশে বসে আছে। হঠাৎ করে আসায় বেশ বিরক্ত ফিল করে আদিল। আয়রা আদিলের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তুমি জিম করো আদিল বেবি? আদিল কাটকাট গলায় বলল, হ্যাঁ, কিন্তু তুমি আমার রুমে কি করছো? আয়রা বিছানা থেকে ওঠে আদিলের ঠিক পাশে গিয়ে বলল, কিছু দিন পর থেকে তো এইটা আমার ও রুম হবে আদিল বেবি। তাহলে এখন আসলে প্রবলেম কি? আদিল কোনো ওর করে না, বরং কাবাট খুলে নিজের জামাকাপড় বের করে নেই। আয়রা বেশ বিরক্ত নিয়ে বলে, আদিল তুমি এই অসময়ে তুমি কোথায় যাচ্ছ? আদিল শান্ত গলায় বলল, তোমাকে কাঁদাতে যাচ্ছি বেবি। হোয়াট? তোমাকে এমন ভাবে কাঁদাতে যাচ্ছি আমি যে কান্না তুমি সারা জীবন কেঁদেও শেষ করতে পারবে না। এত বেশি কাঁদবে তুমি যে তোমার রুহু পর্যন্ত কেঁপে উঠবে। আদিলের শান্ত মস্তিষ্কের কথাটাই বেশ নড়ে উঠে আয়রা। তবে মানেটা বুঝতে পারে না। এত বেশি শক্তপোক্ত কথাটা মাথায় ঢোকে না। সে চাই না এই রকম খেয়ালি কথা শুনতে। আয়রা এসেছিল বিয়েতে কি কালারের লেহেঙ্গা পরবে সেটা জানতে। আদিলের এমন খেয়ালি কথা শুনে আর কিছু জিজ্ঞেস করল না, বরং রুম থেকে চলে গেল আর ভাবল হয়তো কাজের চাপের কারণে উল্টা পাল্টা কথা বলছে। আদিল নিজের কারবার থেকে জামা কাপড় বের করে পরতে শুরু করলো। খুব সুন্দর করে পরিপাটি হয়ে বের হলো রুম থেকে। রুম থেকে বের হতেই দেখা হয় আশরাফ শিকদারের সাথে। কোথায় যাবে জানতে চাইলে আদিল জানায়, তোমার সম্মানে ব্যাঘাত ঘটাতে যাচ্ছি ড্যাড। এতে করে তুমি আরো বেশি পপুলারি পেয়ে যাবে। আশরাফ শিকদার চমকে উঠে বললেন, হোয়াট? বিয়ে করতে যাচ্ছি ড্যাড? তুমি যাবে, চলো আমাকে সাথে করে নিয়ে যাই। হেয়ালি করছো কেন আমার সাথে? বিয়ে তো তোমার রবিবারে, আজকে নয়। 2টা দিন অপেক্ষা করতে পারছো না? ছি, লজ্জা হচ্ছে আমার তোমাকে ছেলে দাবি করতে। আমারও বেশ লজ্জা হচ্ছে তোমাকে ড্যাড বলতে। সামান্য একটা বিয়ে ক্যান্সেল করার মুরদ নেই, সে কিনা ড্যাড হয়ে গেছে। আশরাফ শিকদার চুপ হয়ে গেলেন। সে বেশ ভালোভাবে বুঝতে পারছে আজকে কোনো একটা কিছু ঘটাবেই। তাই জন্য হয়তো সকাল থেকে ডান চোখ লাফ পাচ্ছে। আশরাফ শিকদারকে চুপ থাকতে থেকে আদিল বলল, আচ্ছা বলো তো ড্যাড, হানিমুনটা কোথায় করলে বেশি ভালো হয়? আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, বেহায়া ছেলে একটা, শেষমেশ কিনা বাপের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে কোথায় গেলে হানিমুন ভালো হয়। আদিল নিজের হাসি সম্বরণ করে বলে, শালার জিন্দেগি আমার নানার জীবনের সব থেকে একটা বড় ভুল করছে আমার মমকে তোমার সাথে বিয়ে দিয়ে। মম এর সাথে সাথে আমার জীবনটাও শেষ করে দিলা। বেহায়া ছেলে, এই কথাটা আমার বলা উচিত। তোমরা মা ছেলে মিলে আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিয়েছ। আমি উচ্চ আদালতে অভিযোগ করব তোমাদের নামে। আদিল আশরাফ শিকদারের কথাই পাওয়া না দিয়ে হনহনিয়ে রুমে থেকে বের হয়ে গেল। আশরাফ শিকদার হ্যাঁ করে তাকিয়ে দেখলেন ছেলের যাওয়ার দিকে।
আজকে এই ছেলের জন্য স্টক হবেই হবে। আদিল গাড়িতে উঠে ফোন করল ঈশানকে, আমি আসতেছি, তুই রেডি হও। চৌধুরী বাড়িতে ক্ষণে ক্ষণে আত্মীয় স্বজনরা এসে পড়েছেন। ইরা রেডি হচ্ছে, সাথে জুথি হেল্প করছে। ইরার জন্য পাঠানো হয়েছে দুবাইয়ের ফ্যাশন ডিজাইন করা মিষ্টি গোলাপি রঙের লেহেঙ্গা, যার দাম হবে হয়তো কয়েক লাখ টাকা। এত বেশি গর্জিয়াস, প্রীতি চমৎকার দেখতে। জুথি লেহেঙ্গাটাকে বারবার হাত দিয়ে নেড়ে দেখছে। দামটা অনুমান করার মতন না। তবে জুথি বলে, যার পছন্দ এত বেশি সুন্দর, না জানি সেই পুরুষটি দেখতে কতটা আকর্ষণীয় হবে। জুথি কথার সাথে সাথে ইরাও রেডি হওয়া বাদ দিয়ে ভাবতে শুরু করলো, তার শপের রাজকুমার দেখতে না জানি কতটা আকর্ষণীয় হয়। এর মধ্যে সালমা চৌধুরী এসে বারবার মেয়েকে তাড়া দিচ্ছেন রেডি হওয়ার জন্য। বাড়িতে মেহমান আসতে চলেছে। কিছুক্ষণের ভেতরে ইকবাল খান এবং তার ছেলে ও চলে আসবে। আদিল গাড়ি ড্রাইভ করছে, পাশেই বসেছে ঈশান। আদিল ঈশানকে উদ্দেশ্য করে বলল, আমার সম্মানিত মহামূল্যবান সম্মতির বাচ্চা, কোনো কাজে তো লাগিস না ঠিক মতন, চটপট একটা প্ল্যান বের কর। ঈশান গম্ভীর গলায় বলল, শালা সম্মান দিতে জানিস না? তাহলে সম্মান দেওয়ার চেষ্টা করিস কেন? তোর দ্বারা সম্মান আশা করা মানেই পচা পানিতে ডুবে মরা। আচ্ছা, আমার হবু সম্বন্ধী সম্মান দিলাম তোরে। এখন যা ভিক্ষা কই রাখা। ঈশান চোখ মুখ লাল করে বলল, যা বাল, সম্মান লাগবো না আমার। আদিল বেশ কৌতূহল নিয়ে বলল, বলতো কোথায় হানিমুনে গেলে সব থেকে ভালো হয়? আরে শালা, তুই এটাও জানিস না? না তো। ট্রেন্ড চলতেছে দেখিস না? মানে কিসের ট্রেন্ড? আজকাল বাসর করতে হানিমুনে যাওয়ার দরকার পড়ে না, টাকা নষ্ট করে। তুই বরং গাড়িতে, সমুদ্রে, হেলিকপ্টারে, বাতুড়বে জঙ্গলে, ঘোড়ার পিঠে, গাছের নিচে, এখানেই বাসর কর, ট্রেন্ড ফলো করতে শিখশালা। আদিল কপাল কুঁচকে বলল, সবাই তো ভালো ভালো জায়গায় বাসরটা সেরে ফেললো, তাহলে আমি কোথায় বাসর করব? ঈশান দুষ্ট হাসি হেসে বলল, কেউ তো টলেতে বাসরটা করে নাই, তুই বরং বাসরটা টলেতে করিস, তাই ট্রেন্ড ফলো করা হয়ে যাবে। ট্রেন্ডের একটা ব্যাপার স্যাপার আছে না? ইকবাল খান এবং তার ছেলে তাদের বডিগার্ড নিয়ে 50 জনের মতন চলে এসেছে চৌধুরী বাড়িতে। ইকবাল খান এবং তার ছেলে ভেতরে প্রবেশ করলো। বাড়ির চারপাশে বডিগার্ডরা পাহারা দিচ্ছে। সন্দেহজনক কাউকে বাড়ির ভেতরে প্রবেশ করতে নিষেধ করেছেন। ইকবাল খান একমাত্র ছেলে এয়ার হোসেন খান বর্তমানে যে মাফিয়া জগতের কিং। কালো স্যুট বুট পরে এসেছে, দেখতে যথেষ্ট সুন্দর লাগছে, বয়সও খুবই কম। ইকবাল খান আজাদ চৌধুরীর হাতে হাত মিলিয়ে পরিচয় করিয়ে দিলেন তার একমাত্র ছেলে এয়ার হোসেন খানের সাথে। রোশান যথেষ্ট সম্মানের সাথে সালাম দিলেন আজাদ চৌধুরীকে। আজাদ চৌধুরীর সালামের ওর ফিরিয়ে বুকে টেনে নিলেন। এক দেখাই রোশনকে আজাদ চৌধুরীর বেশ ভালো লেগে গেছে। আজাদ চৌধুরী রোশনকে নিয়ে সোফায় বসলেন আর বললেন, তুমি বাবা যদি প্রথম দিন এসেই বিয়ের প্রস্তাবটা দিতে তাহলে হয়তো এত জোর ঝামেলা হতো না। রোশন বেশ ভালোভাবে বুঝতে পারল আজাদ চৌধুরীর রোশনকে বেশ ভালো লেগেছে। কিন্তু ইয়াশ রোশন তো ভালো মানুষ নই। তবে ভালো হওয়ার ওষুধটাই আপনার মেয়ে, তাকে পেয়ে গেলে জীবন পরিপূর্ণ। ঈশান আর আদিল বাড়িতে প্রবেশ করল। ঈশান রোশনকে ভালোভাবে চিনে না, তবে আদিল চিনে রোশনকে। তাদের পার্টি অফিসে একবার দেখা হয়েছিল নাইট ক্লাবে। তাহলে কি রোশনের সাথে ইরার এঙ্গেজমেন্ট আজকে? ঈশান আদিলকে পরিচয় করিয়ে দেয় ইরার বাবার সাথে। মামা ও আদিল আমার বন্ধু, বর্তমানে যে আশরাফ শিকদার স্বরাষ্ট্রমন্ত্রীর পদে আছেন তার ছেলে। আদিল সালাম দিয়ে পরম যত্নের সাথে কথোপকথন বিনিময় করল। আদিল আজাদ চৌধুরীর সাথে কথা শেষ করে রোশনের পাশে গিয়ে বসল আর বলল, হাই রোশন। হ্যালো আদিল। আচ্ছা রোশন, তোমার আর ইরার রিলেশন কতদিনের? রোশন শান্ত গলায় বলল, আমাদের কোনো রিলেশন ছিল না। কথা শেষ হওয়ার আগেই ঈশান আদিলকে ডেকে বলল, ভেতরে আয়। আদিল আর 1 মিনিটও দাঁড়ালো না, ঈশানের পেছনে পেছনে গেল। ঈশান সোজা ইরার রুমে প্রবেশ করল। ঈশান জুথিকে দেখে এক ঝটকায় সোফায় বসে পড়ল। ঈশানকে এমন ভাবে পরে যেতে দেখে দৌড়তে গেল জুথি। ঈশান জুথির হাত টেনে বলল, প্লিজ মিস জুথি, আমাকে একটু দরে রাখুন। আদিল দরজার সামনে দাঁড়িয়ে দেখছে ইরাকে। ইরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলোকে বাঁধতেছে। লেহেঙ্গা পরাতেই তার সৌন্দর্য যেন আকাশ ছোঁয়া। আদিল কখনো ইরাকে হিজাব ছাড়া দেখেনি, তবে আজকেই প্রথম এই মেয়েটাকে হিজাব ছাড়া দেখলো আর ভাবলো হয়তো আল্লাহ খুব যত্ন সহকারে তৈরি করেছেন। তার সৌন্দর্য এতটাই মণিমুগ্ধকর যে ব্যাখ্যা করা সম্ভব নয়। আদিলকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে ইরা বেশ অবাক হয়ে হাতে তড়ি বাজিয়ে ডেকে বলল, আপনি এখানে কেন? আদিল শান্ত মস্তিষ্কে টোক গিলে বলল, তোমাকে নিয়ে যেতে এসেছি। চলবে?